হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস। এর আগে অনেক ভিডিও নিয়ে আমরা আলোচনা করেছি এবং মাঝে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি, সরি তার জন্য। আজকে থেকে আবার নতুন করে আগের মতনই তোমাদের কাছে ভিডিও আসবে এবং যদি কারোর কোনো টপিক যদি মনে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করি, সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করো, আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও করে দেওয়ার ইমিডিয়েটলি। তো চলো বেশি কথা না বলে কেন যাক। আজকে আলোচনা হচ্ছে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। তো আজকে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনে কী কী আমরা কথা বলবো? ফার্স্ট অফ ডেফিনেশন, ঠিক আছে। এরপরে হচ্ছে ইটিওলজি, ক্লাসিফিকেশনস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, ম্যানেজমেন্ট, প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস। ওকে, তো চলো ফার্স্টে কী আছে ডেফিনেশন। তো তার আগে ডেফিনেশনের আগে ইন্ট্রোডাকশন করে দিই। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস অ্যান্ড ইটস কমপ্লিকেশনস আর মোস্ট ফ্রিকুয়েন্ট কন্ডিশনস অফ অ্যাকিউট ইলনেস ইন ইনফ্যান্টস অ্যান্ড ডায়েটারি চিলড্রেন। ঠিক আছে, এরপর দেখো ডেফিনেশন। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস আর অ্যান অ্যাকিউট ইনফেকশন অফ এনি পার্ট অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। মানে কি, রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে কোনো একটা পার্ট হতে পারে, যে কোনো পার্টে যে অ্যাকিউট ইনফেকশনস হয় সেটাকেই কি বলছি আমরা, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস। অ্যান্ড রিলেটেড স্ট্রাকচারস ইনক্লুডিং প্যারানাজাল সাইনাসেস, মিডিল ইয়ার অ্যান্ড প্লুরাল ক্যাভিটি। তো আমরা যেটা বললাম, রেসপিরেটরি ট্র্যাক্টের যে কোনো পার্টে ইনফেকশন হতে পারে, সে পার্টগুলো কী কী? প্যারানাজাল সাইনাস, তারপরে মিডিল ইয়ার অ্যান্ড প্লুরাল ক্যাভিটি। তো চলো এরপরে ক্লাসিফিকেশনস নিয়ে আলোচনা করছি। ডিপেন্ডিং আপন দ্য সাইট অফ ইনফেকশন, ইনফেকশনের সাইটের উপর ডিপেন্ড করে একটা আছে, আর একটা আছে ডিপেন্ডিং আপন দ্য অ্যানাটমিক্যাল ইনভলভমেন্ট অফ লাংস। তো ফার্স্টে ইনফেকশনের সাইটের উপরে আলোচনা করি। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস, দিস ইনক্লুডেড কী আছে? কমন কোল্ড, রাইনিটিস, তারপর হচ্ছে ফ্যারিঞ্জাইটিস অ্যান্ড ওটাইটিস মিডিয়া। অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি, ওটা ছিল কি অ্যাকিউট আপার রেসপিরেটরি ইনফেকশন। এখন অ্যাকিউট লোয়ার রেসপিরেটরি ইনফেকশনের মধ্যে কী কী পড়ছে? এপিগ্লটিস, ল্যারিঞ্জাইটিস, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস অ্যান্ড নিউমোনিয়া। ঠিক আছে, এখন দেখো ডিপেন্ডিং আপন দ্য অ্যানাটমিক্যাল বলতে কি স্ট্রাকচারাল দিক থেকে যদি সেক্ষেত্রে হয়, সেক্ষেত্রে কি ব্রঙ্কো নিউমোনিয়া, লোবার নিউমোনিয়া অ্যান্ড নিউমোনাইটিস অ্যান্ড ইন্টারস্টিটিয়াল নিউমোনিয়া। ঠিক আছে, এরপর দেখো ডিপেন্ডিং আপন দ্য সিভিয়ারিটি অফ ইনফেকশন হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কী করবো? ফর দ্য চিলড্রেন উইদিন 2 months to 5 months অফ এজ, নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার ডিজিজ। ফর দ্য ইনফ্যান্ট লেস দ্যান 2 months অফ এজ, 2 মাসের কমের বাচ্চাদের যদি হয়, সেক্ষেত্রে আমরা কী করছি? নো নিউমোনিয়া, সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার নিউমোনিয়া। কী কী কারণে হতে পারে এটা? ইটিওলজি কী কী? ইটিওলজির মধ্যে কী বলছে? প্রথমেই আমরা দেখছি, দেখো ব্যাকটেরিয়াল দিক থেকে কী করছে? নিউমোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, এইচ ইনফ্লুয়েঞ্জা, ক্লেভিসিলিয়া, এম টিউবারকুলোসিস, ইকোলাই অ্যান্ড এইচ পার্টিউসিস। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল দিক থেকে। ভাইরাল দিক থেকে কী হচ্ছে? ইনফ্লুয়েঞ্জা, মিজিলস, চিকেন পক্স, রেসপিরেটরি সাইনোসিটিয়াল ভাইরাস। এরপর দেখো মাইক্রোপ্লাজমার মধ্যে কী পড়ছে? মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। ফাঙ্গাল দিক থেকে কী হচ্ছে? ক্যান্ডিডিয়াস, ককটিডিওমায়োসিস, হিস্টোপ্লাজমোসিস অ্যান্ড ব্লাস্টোমায়োসিস। তারপর দেখো প্রোটোকলের মধ্যে কী বলছে? নিউমোসাইটিস, ক্যারিনি অ্যান্ড টক্সোপ্লাজমা গন্ডি অ্যান্ড হিস্টোলাইটিক্সিয়া। ঠিক আছে, এরপর দেখো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে কী পড়ছে? আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে ফার্স্টেই কী পড়ছে? কমন কোল্ডের মধ্যে কী পড়ছে? রানি নোজ, ঠিক আছে, স্টিফি নোজ, স্নিজিং, কাফিং অ্যান্ড সোর থ্রোট। তারপর দেখো ফ্যারিঞ্জাইটিসের মধ্যে কী পড়ছে? সোর থ্রোট অ্যান্ড ডিফিকাল্ট সোয়ালিং। টনসিলাইটিস, সোর থ্রোট, এনলার্জ টনসিলস, ফিভার তো হবেই, অ্যান্ড হোয়াইট অ্যান্ড ইয়েলো প্যাচেস অর টনসিলস। তারপর দেখো ল্যারিঞ্জাইটিসের মধ্যে কী পড়ছে? হর্সনেস অ্যান্ড কাফিং, সোর থ্রোট, ডিফিকাল্টি স্পিকিং। এসব হচ্ছে কি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে। এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনের মধ্যে কী করছে? ব্রঙ্কাইটিসের মধ্যে হলে কী হবে? কাফিং হবে, হুইজিং হবে, শর্টনেস অফ ব্রিথ, চেস্ট টাইটনেস। এবং নিউমোনিয়ার মধ্যে কী বলছে? হাই ফিভার, চিলস। ব্রঙ্কিওলাইটিসের মধ্যে হুইজিং, কাফিং, শর্টনেস অফ ব্রিথ অ্যান্ড চেস্ট। ইনফ্লুয়েঞ্জা, চিলস অ্যান্ড কাফিং, সোর থ্রোট।
এরপর দেখো সিভিয়ার যদি অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয় সেক্ষেত্রে সিভিয়ারলি, এখন তো ওটা তো আমরা কি আলোচনা করলাম, লোয়ার অ্যান্ড আপার আলোচনা করলাম। এখন যদি সিভিয়ারলি হয়ে যায় সেক্ষেত্রে কী হবে, রেসপিরেটরি ফেলিয়ার হবে। কেমন? ডিফিকাল্টি ব্রিথিং হবে, কনফিউশন হবে, সাইনোসিস হবে এবং ডিক্রিজ অক্সিজেন স্যাচুরেশন। আমরা জানি যদি অক্সিজেন যদি সার্কুলেশন না হয় সেক্ষেত্রে কিন্তু সাইনোসিস হওয়ার চান্স থাকছে। দেখো এবার সেপসিস মানে তো জানছি আমরা ইনফেকশন হয়ে গেছে। ফিভার, ইনফেকশন হলে তো ফার্স্ট সিমটম দেখাই যায় ফিভার। তারপরে দেখো ট্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্যাকিপনিয়া হচ্ছে, হাইপোটেনশন হচ্ছে অ্যান্ড অক্সিজেন ডিসফাংশন হচ্ছে। তারপর দেখো স্পেশাল কনসিডারেশনের মধ্যে আমরা কি করব, পেডিয়াট্রিক যদি এআরআই হয়, মানে পেডিয়াট্রিক অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে অ্যাপনিয়া হচ্ছে, ফিডিং ডিফিকাল্টি হবে, ভমিটিং হবে, ডায়রিয়া হবে অ্যান্ড সিজার হবে। জেয়াটিক এআরআই মানে বয়স্কদের যদি হয় সেক্ষেত্রে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে। এবার দেখো ইমিউনো কম্প্রোমাইজড এআরআই যদি হয় সেক্ষেত্রে কি হচ্ছে, অপরটুসাইটিস ইনফেকশন অ্যান্ড সিভিয়ার ডিজিজ প্রেজেন্টেশন অ্যান্ড প্রলংড রিকভারি। দেখো এরপরে কি আছে, ডায়াগনস্টিক টেস্টেস ফর এআরআই। যদি আমাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা কী কী টেস্ট করতে পারি, সেক্ষেত্রে দেখো আমাদের প্রথমে নিতে হবে মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন নিতে হবে এবং ভাইটাল সাইন্স দেখতে হবে। এবং ল্যাবরেটরি টেস্ট আমরা কী কী করবো, কমপ্লিটলি ব্লাড কাউন্ট সিবিসি যাকে বলে, উইথ ডিফারেন্সিয়াল ব্লাড কেমিস্ট্রি টেস্ট, যেরকম ইলেকট্রোলাইটস হতে পারে, লিভার ফাংশন টেস্ট হতে পারে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট যেটা ইএসআর নামে পরিচিত, এবং সি রিঅ্যাক্টিভ প্রোটিন রেসপিরেটরি। এরপর দেখো ট্র্যাক্ট স্পেসিমেনের মধ্যে কী বলছেন, অ্যাসোফ্যারিঞ্জিয়াল সোয়াব নিতে হতে পারে, অরোফ্যারিঞ্জিয়াল সোয়াব হতে পারে, স্পুটাম স্যাম্পেল হতে পারে এবং ব্রঙ্কিওলিপার ল্যাবেজ হতে পারে। তারপর দেখো কী নিয়ে আলোচনা করছি, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। আমরা তো ল্যাবরেটরি টেস্ট নিয়ে আলোচনা করলাম, এবার দেখো মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট। মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের মধ্যে কী পড়ছে, ব্যাকটেরিয়াল কালচারের মধ্যে কি, যে আমরা জানি স্ট্রেপ্টোকক্কাস, নিউমোনিয়া, হেমোফাইলিস ইনফ্লুয়েঞ্জার মাধ্যমে এটা যেহেতু ঘটেছে সেক্ষেত্রে ব্যাকটেরিয়াল কালচার করতে হবে। ভাইরাল অ্যান্টিজেন ডিটেকশনও করতে হবে এবং কী করছে, পলিমার্স চেন রিয়াকশন আছে কিনা সেটা দেখে নিতে হবে। সেরোলজিক্যাল টেস্ট তো অবশ্যই দেখে নিতে হবে। ইমাজিং টেস্টের মধ্যে কী কী পড়ছে, চেস্ট এক্স রে করতে হবে, কম্পিউটেড টমোগ্রাফি সিটি স্ক্যান যেটা বলি, এবং ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং মানে এমআরআই করতে হবে। এরপর দেখো র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট। র্যাপিডলি ডায়াগনস্টিক কী করবো, র্যাপিড ইনফ্লুয়েঞ্জা ডায়াগনস্টিক টেস্ট, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস অ্যান্টিজেন টেস্ট এবং স্ট্রেপ্টোকক্কাল অ্যান্টিজেন টেস্ট, এগুলো নিয়ে আমরা কিন্তু টেস্ট করতে হবে। এবার দেখো ম্যানেজমেন্ট, আমাদের যদি এআরআই হয়ে যায় সেক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কী করবো, ম্যানেজমেন্টের মধ্যে ফার্স্ট অফ দেখতে হবে অ্যাসেসমেন্ট। কী কী আমরা অ্যাসেস করবো, ইভ্যালুয়েটিং দ্য পেশেন্ট সিমটম, কী কী সিমটম দেখা যাচ্ছে, সেটা সিভিয়ার আছে নাকি কন্ডিশনের উপর আছে নাকি অ্যানাটমিক্যাল কন্ডিশনের উপরে, সেটা আমাকে দেখতে হবে, সিমটমের উপর ডিপেন্ড করছে। সিমটম দেখবো এবং মেডিকেল হিস্ট্রি নেব, তার কোনো আগে কোনো এরকম কোনো হিস্ট্রি আছে কিনা, মেডিকেল হাইপারটেনশন আছে কিনা, ঠিক আছে, সেসব দেখে নিতে হবে। এবং ফিজিক্যালি কন্ডিশন ডিটারমিন দ্য সিভিয়ারিটি অফ ইনফেকশন, বললাম আমি আগেও বললাম ফিজিক্যালি কন্ডিশন আছে দেখতে হবে, সেটার উপর ডিটারমাইন করতে হবে যে ইনফেকশনটা কতটা সিভিয়ারিটি রয়েছে, ঠিক আছে। এরপর দেখো ক্লাসিফিকেশনের মধ্যে এবারে কী বলছে, categorized the patient into one of three ক্যাটাগরিতে আমরা করে দিই, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার, ঠিক আছে। তো মাইল্ডের মধ্যে আমরা কেমন করে বুঝবো যে কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে, নো সাইন্স অফ নিউমোনিয়া অ্যান্ড সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস, ঠিক আছে, কোনো সাইন নেই সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের বা কোনো সাইন নেই নিউমোনিয়া, সেক্ষেত্রে আমরা মাইল্ড রেসপিরেটরি ইনফেকশন বলতে পারি। এরপরে দেখো মডারেট যদি হয় সেক্ষেত্রে কী হবে, সাইন্স অফ নিউমোনিয়া অর রেসপিরেটরি ডিস্ট্রেস বাট নো সাইন অফ সিভিয়ার ডিজিজ, কোনো সিভিয়ার ডিজিজ হয়নি কিন্তু রেসপিরেটরি ডিস্ট্রেস বা নিউমোনিয়া সাইন রয়েছে, সেক্ষেত্রে মডারেট ধরে নেব। এবং সিভিয়ার যদি ধরি, সিভিয়ারটা কখন ধরবো, সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া, রেসপিরেটরি ফেলিওর অর সেপসিস, যদি সেপসিস হয়ে থাকে এবং রেসপিরেটরি ফেলিওর যদি হয়ে থাকে এবং সিভিয়ার নিউমোনিয়া যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন ধরবো, বুঝতে পারা যাচ্ছে। দেখো ট্রিটমেন্ট আমরা কী করবো, মাইল্ড যদি হয় সেক্ষেত্রে আমরা কী করবো, সিমটোম্যাটিক ট্রিটমেন্ট করবো। সিমটোম্যাটিক বলতে কি, কোন সিমটম দেখাচ্ছে সে কোল্ড যদি হয়, ঠান্ডা যদি লেগে যায় সেক্ষেত্রে আমরা কী সেরকমভাবে ম্যানেজমেন্ট আমরা করবো, অ্যান্টিবায়োটিক দেবো, ঠিক আছে। তো সেক্ষেত্রে অ্যানালিসিস দিতে পারি এবং অ্যান্টিহিস্টামিনস দিতে পারি। যদি মডারেট এআরআই হয় সেক্ষেত্রে কী বলছে, অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবার তোমার অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিলিন দিতে হতে পারে, জিন্টামাইসিন দিতে হতে পারে, ঠিক আছে, সেরকম দেখতে হতে পারে কী কী অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। এবং সিভিয়ার যদি এআরআই হয় সেক্ষেত্রে হসপিটালাইজেশন করতে হবে, অক্সিজেন থেরাপি করতে হবে এবং অ্যান্টিবায়োটিক চালু করতে থাকতে হবে। এরপরে দেখো সাপোর্টিভ কেয়ার, অবশ্যই পেশেন্টকে সাপোর্ট দিতে হবে, প্রোভাইড হাইড্রেশন রাখতে হবে, সবসময় জল খেতে হবে ঠিকঠাক মতন করে, এবং প্রোভাইড নিউট্রিশন করতে হবে, প্লেন্টি অফ ফ্রুটস খেতে হবে, অক্সিজেন থেরাপি রাখতে হবে। প্রিভেনশন, এটা যাতে না হয় তার জন্য আমরা কী কী করবো,
ইমপ্লিমেন্টিং মেজার্স টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ এয়ারআই। ভ্যাকসিনেশন, অবশ্যই ভ্যাকসিনেশন নিতে হবে। কী কী ভ্যাকসিনেশন নিতে হবে? ইনফ্লুয়েঞ্জা নিতে হবে, নিউমোকক্কাল, যেগুলো ভাইরাসের মাধ্যমে আমাদের ছড়ায়, সেজন্য আমাদের ভ্যাকসিনেশন নিয়ে রাখতে হবে। এবার হ্যান্ড হাইজিন, অবশ্যই প্রতিটা জিনিসে প্রতিটা কাজ করার আগে, যেরকম খাবার খাওয়ার আগে এবং যে কোনো কিছু করার আগে কিন্তু আমাদের হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। রেসপিরেটরি এটিকুয়েট করতে হবে এবং আইসোলেট করতে হবে পেশেন্টস উইথ সিভিয়ার এয়ারআই। যেসব পেশেন্টের সিভিয়ার এয়ারআই রয়েছে সেসব পেশেন্টকে আইসোলেট করে রাখতে হবে। এরপর দেখো গাইডনেস অ্যান্ড রিসোরেন্স। দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, দ্য WHO অ্যান্ড আদার অর্গানাইজেশন হ্যাড ডেভেলপড গাইডলাইন্স দ্য ম্যানেজমেন্ট অফ এয়ারআই। WHO যেটা পকেট বুক অফ হসপিটাল কেয়ার অফ চিলড্রেন এটা করেছে, এবং WHO গাইডলাইন্স ফর দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনস। দ্য আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, দ্য পলিসি স্টেটমেন্ট অন অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন। ঠিক আছে, প্রিভেন্টিভ মেজার্স, আমরা এর আগে আলোচনা করলাম। তারপরেও একটা চার্টের মধ্যে যদি বলা যায়, সেক্ষেত্রে আমরা কী করবো? ইন্ডিভিজুয়াল লেভেল, ইন্ডিভিজুয়ালি যদি আমরা করি, মানে পার্সোনালি যদি করি, সেক্ষেত্রে আমরা কী করতে হবে? হ্যান্ড হাইজিন করতে হবে, রেসপিরেটরি এটিকুয়েট করতে হবে, ভ্যাকসিনেশন করতে হবে, অ্যাভয়েড ক্লোজ কন্ট্যাক্ট করা যাবে না, এবং গুড হাইজিন প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র হ্যান্ড হাইজিন করলেই হবে না, গুড হাইজিন প্র্যাকটিস করতে হবে। এবার দেখো কমিউনিটি লেভেল যদি করি, সেক্ষেত্রে ইমপ্রুভ করতে হবে ভেন্টিলেশন, যাতে আবহাওয়া ঠিকঠাক মতন করে বাইপাসিং হয়, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে। এবং ক্রাউডিং রিডাকশন করতে হবে, যাতে ভিড় বেশি না জমে যায়, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে। এয়ার পলিউশন কন্ট্রোল করতে হবে, যাতে বায়ু দূষণ যাতে না হয়ে যায় সেক্ষেত্রে, এবং প্রমোট করতে হবে। এবার দেখো হেলথ কেয়ার সেটিং, যদি হেলথ কেয়ারই সেটিংয়ে, মানে আমরা যদি হসপিটাল কেয়ারে যদি আমি সেটা ম্যানেজ করি, সেক্ষেত্রে কেমন ম্যানেজ? ইনফেকশন অবশ্যই কন্ট্রোল করবো, স্টেলাইজেশন এবং ডিসইনফেকশন, স্টেলাইজ করবো, এবং ডিস যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে ভ্যাকসিনেশন অফ হেলথ কেয়ার ওয়ার্কার, যারা আমরা হেলথ কেয়ার প্রোভাইডার যারা আমরা আছি, তাদেরকে কিন্তু ভ্যাকসিনেশন করে রাখতে হবে। এনভায়রনমেন্টাল মেজার্স, আমরা শুধুমাত্র হেলথ কেয়ার সেটিং বা কমিউনিটি লেভেলে বা ইন্ডিভিজুয়ালি করলে তো হবে না, আমাদের এনভায়রনমেন্টটাকে পরিষ্কার রাখতে হবে। কেমন করে রাখতে হবে? এয়ার কোয়ালিটি মনিটরিং করতে হবে, যাতে এয়ার ঠিকঠাক মতন বাইপাসিং হয়। ওয়াটার কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, যাতে জল পরিষ্কার যাতে থাকে, এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট করতে হবে। অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো নার্সিং ডায়াগনোসিস। যদি আমার একটা পেশেন্টের যদি এরকম এয়ারআই হয়, সেক্ষেত্রে আমরা নার্সিং ডায়াগনোসিসের মধ্যে কী কী পড়ছি? ইনএফেক্টিভ এয়ারওয়ে ক্লিয়ারনেস রিলেটেড টু দ্য ইনফ্লামেশন, অবস্ট্রাকশন অর সিক্রেশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে, ইনএফেক্টেড ব্রিথিং প্যাটার্ন, অবশ্যই ব্রিথিং প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, কিসের জন্য? রিলেটেড টু ইনফ্লামেটরি প্রসেস। দেখো ইনফ্লামেটরি প্রসেস হচ্ছে। এরপর দেখো ফ্লুইড ভলিউম ডেফিসিট, অবশ্যই ফ্লুইড ভলিউম ডেফিসিট হবে। কেন হবে? রিলেটেড টু অ্যানোরেক্সিয়া, খেতে পাবে না, ফিভার হচ্ছে এবং ভমিটিং হচ্ছে। ফ্যাটিক, অবশ্যই ফ্যাটিক তো হবেই, কারণ দুর্বল লাগবে। দুর্বল কেন লাগছে? ইনক্রিজড হয়ে যাচ্ছে ওয়ার্ক অফ ব্রিথিং, মানে ব্রিথিং তোমার ঠিকঠাক মতন না চললে আমাদের তো অবশ্যই দুর্বল লাগবে। অ্যাংজাইটি হচ্ছে, পেশেন্টের ভয় লাগছে। কেন ভয় লাগছে? অ্যাংজাইটি রিলেটেড টু রেসপিরেটরি ডিস্ট্রেস অর হসপিটাল। একটা পেশেন্টকে যদি আমাকেই যদি হসপিটালাইজ করা হয়, তো আমার অবশ্যই একটু ভয় লাগবে যে কী হয়ে গেল, আমার এমন ডিজিজ হয়ে গেল যে ডিজিজের জন্য আমাকে হসপিটাল করতে হতো। এই যে সব নিয়ে চিন্তা ভাবনার জন্য অ্যাংজাইটি কিন্তু হয়। সেক্ষেত্রে আমরা কী করতে হবে? প্রোভাইড করতে হবে ইমোশনালি সাপোর্ট, যার জন্য খুবই দরকার এটা। এবার দেখো প্যারেন্টাল রোল কমপ্লিট রিলেটেড টু ইলনেস অফ দ্য চাইল্ড, যেহেতু এটা বাচ্চাদের এরকম হচ্ছে, সেই জন্য প্যারেন্টাল রোল কনফ্লিক্টও হচ্ছে। মানে ধরো যে কি আমাদের যদি কোনো বাচ্চা এরকম হয়, সেক্ষেত্রে মা বাবার চিন্তাতে থাকে যায়, মা বাবার দ্বন্দ্ব থাকে প্রচুর যে আমার বাচ্চা ঠিক হবে কি না, সেক্ষেত্রেও এটা কিন্তু ডায়াগনোসিসের মধ্যে আমরা ধরতে পারি। তো আজকে এগুলোই নিয়ে আলোচনা করা হলো, নার্সিং ডায়াগনোসিস, প্রিভেনশন, এইসব নিয়ে আলোচনা করা হলো। সমস্ত এই টপিকে যা ছিল, ডিফিনিশন, ঠিক আছে, ইটিওলজি, ক্লাসিফিকেশন, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এবং ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন, ম্যানেজমেন্ট, প্রিভেন্টিভ মেজার্স অ্যান্ড নার্সিং ডায়াগনোসিস, সমস্ত টপিক নিয়ে আজকে আমরা একটা ভিডিওর মধ্যে আলোচনা করলাম। যদি এইরকমই তোমাদের কাছে কোনো ভিডিও লাগে কোনো টপিকের উপরে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করো, চেষ্টা করছি আবার করে দেওয়ার। ঠিক আছে, আর যদি ভিডিওটি খুব ভালো লাগে, সেক্ষেত্রে তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল আইকনটি প্রেস করো, যাতে সাবস্ক্রাইব হয়ে যাবে। যারা নতুন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। ততক্ষণ আজ এইটুকুই থাকলো। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো সবাই। আজকে এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।